শিগগিরই নিজস্ব করোনা টিকা রপ্তানি শুরু করবে ভারত। সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে কোভ্যাক্স। বিশ্বে করোনায় একদিনে আবারও 13,000 প্রাণহানি, শনাক্ত 6,70,000-এর বেশি। সরকারের কূটনৈতিক সাফল্য নজর কেড়েছে বিশ্বে। গুরুত্বপূর্ণ ইস্যুতে আছে অনন্য ভূমিকা। সুরক্ষিত সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছে পুরো খবরে। কয়েক সপ্তাহের মধ্যেই নিজেদের তৈরি করোনা টিকা রপ্তানি শুরু করবে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিবিসিকে বলেন, প্রতিবেশী দেশগুলোকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছে তা এখনও অটুট রয়েছে। ভারতে টিকা প্রয়োগ শুরুর 15 দিনের মধ্যে দক্ষিণ এশিয়া প্রতিবেশী কয়েকটি দেশে রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানান তিনি। এর মধ্যে কিছু টিকা উপহার হিসেবে দেবে ভারত। বাকি টিকা ভারত সরকার যে দামে কিনবে প্রায় সেই দামেই রপ্তানি করা হবে। এ মাসের মাঝামাঝি সময়ে নাগরিকদের টিকা দেওয়া শুরু করার আশা ভারতীয় কর্মকর্তাদের। ভারতে আগামী জুলাইয়ের মধ্যে 30 কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। করোনার টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানালো ভারত সরকার। সংবাদ সম্মেলনে মঙ্গলবার একথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। এদিকে আগামী 13 জানুয়ারি থেকে দেশজুড়ে টিকা কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি। ভারতে অক্সফোর্ড ও নিজেদের উদ্ভাবিত করোনা টিকার চূড়ান্ত অনুমোদনের পরই এর রপ্তানি নিয়ে দেখা দেয় ধোঁয়াশা। রোববার এক সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, ভারতীয়রা যেন টিকা পায় সেজন্য আগামী কয়েক মাস টিকা রপ্তানির অনুমতি দেবে না ভারত সরকার। এর পরদিনই প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা বিবিসিকে জানান, টিকা রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। বিষয়টি পরিষ্কার করতে মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন ভারতের স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। তিনি জানান, করোনার কোনো টিকারই রপ্তানিতে বাধা নেই। So the union government has not banned the export of any one of the COVID vaccine. করোনার টিকা রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা দেয়নি। সরকার বলতে 3 মন্ত্রণালয়, স্বাস্থ্য, পরিবার কল্যাণ এবং বাণিজ্য মন্ত্রণালয়কে বোঝানো হয়। তারা কেউই এমন কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের 2টি বিভাগ ডিপিআইআইটি এবং ডিজিএফটিও করোনার টিকা রপ্তানিতে কোনো বাধা দেয়নি। They have also not initiated any action. এ সময় সিরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেকের যৌথ বিবৃতির বরাতে স্বাস্থ্য সচিব জানান, ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষ থেকেও টিকা রপ্তানিতে বাধা নেই। This joint statement has been issued by সিরাম ইনস্টিটিউট ও ভারতের বায়োটেকের যৌথ বিবৃতি আমি পড়ে শোনাচ্ছি। তারা বলছে, টিকা বিশ্ব জনস্বাস্থ্যের পণ্য। তারা আরও বলছে, করোনার টিকা সরবরাহে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর অর্থ টিকা রপ্তানিতে সরকার বা প্রস্তুতকারক প্রতিষ্ঠান কেউই নিষেধাজ্ঞা দেয়নি। COVID-19 vaccines. এছাড়া নতুন ধরনের করোনার বিরুদ্ধে উদ্ভাবিত টিকা দুটি অকার্যকর এমন কোনো প্রমাণ মেলেনি বলেও জানান রাজেশ ভূষণ। এর আগে করোনার টিকা রপ্তানিতে কোনো বাধা নেই বলে টুইটে জানায় সিরাম। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এর 3 কোটি ডোজ কিনতে 13 ডিসেম্বর সিরামের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মহামারীর মধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু। গত 10 দিনে এই ভাইরাসে দেশটিতে কয়েক লাখ পাখির মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে জারি করা হয়েছে সতর্কতা। ইতিমধ্যে ভারতের 4 রাজ্য হিমাচল, মধ্যপ্রদেশ, কেরালা এবং রাজস্থানে বার্ড ফ্লু সংক্রমণ নিশ্চিত করেছে। বার্ড ফ্লু ছড়িয়ে পড়া ঠেকাতে এসব রাজ্যে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এসব রাজ্যে মুরগি ও হাঁস বিক্রি বন্ধ করা হয়েছে। সংক্রমণ যাতে মানুষের মধ্যেও ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখছে রাজ্য সরকারগুলো। পোলট্রি খামার ও অতিথি পাখির আশ্রয়স্থল, লেক এবং জলাশয়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। গত সপ্তাহে প্রথম বার্ড ফ্লু ধরা পড়ে হিমাচলের পরিযায়ী পাখিদের মধ্যে। রাজ্য সরকারের হিসেবে প্রায় 1700 পাখির মৃত্যু হয়েছে সেখানে। এরপরেই রাজ্যে মাছ, মুরগি ও হাঁস বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ভারতের করোনা ভ্যাকসিন প্রসঙ্গে আরও জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, নিজেদের তৈরি ভ্যাকসিন দেয়া শুরুর 15 দিনের মধ্যে টিকা রপ্তানির কথা জানিয়েছে ভারত সরকার। ভারতে কবে থেকে টিকাদান কর্মসূচি শুরু হতে পারে, আর এই টিকা কতটা নিরাপদ, এ নিয়ে সাধারণ মানুষ কি বলছে আসলে? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে সাময়িক একটা বিভ্রান্তি দেখা দিয়েছিল, কিন্তু তার আসল তথ্য আমরাই প্রথম তুলে ধরেছিলাম। যে ভারতে কয়েকটি প্রশ্ন উঠেছিল যে ভারতে যে পরিমাণ টিকা নেওয়ার মানুষ আছেন 130 কোটি তাদের সংখ্যা, সেখানে দেখা যাচ্ছে 30 কোটি টিকা প্রথম দফায় তারা উৎপাদন করবে। ভারতবর্ষের বিভিন্ন মহল যে প্রশ্ন তুলেছিল যে বাকি 100 কোটি কি তাহলে টিকা পাবে না, সরকার কি তাহলে রপ্তানির কাজে প্রাধান্য দিচ্ছে? সেখানে দাঁড়িয়ে সরকার যে পদক্ষেপটি নিয়েছে সেটা যুক্তিযুক্ত, যে একদিকে দেশের মানুষকে যেমন পর্যাপ্ত হারে এই টিকা দেওয়া হবে, কোথাও এক্ষেত্রে ঘাটতি রাখা হবে না, কিন্তু প্রতিবেশী যে সমস্ত দেশ যাদের প্রয়োজন, যাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে এবং যাদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক, সকলকে তাদের চুক্তি মতো নির্দিষ্ট হারেই টিকা দেবে। এবং এই টিকা প্রদানের ক্ষেত্রে যে প্রস্তুতকারক ভারত বায়োটেক এবং সিরামের সঙ্গে কিন্তু সরকারের যে চুক্তি অনুযায়ী তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব এই সম্পদ যা উৎপাদনের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিকে একদম নিখুঁত রেখে এই কাজ চালিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, আপনি যেটি জানিয়েছিলেন যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়, এ নিয়ে কিন্তু বিভ্রান্তি আছে। কেউ বলছে তাদের ক্ষেত্রে 95% সুরক্ষিত, কেউ বলছে 70% সুরক্ষিত। কিন্তু একটা বিষয় যেটা সকলকে আশা যোগাচ্ছে, যে হুর প্রধান এসে জানিয়েছেন যে ভারতে তৈরি এই দুটি ভ্যাকসিনই যথেষ্ট পরিমাণে সুরক্ষিত এবং পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে। সুতরাং বিজ্ঞানীদের যে কথা সেটাকেই মানুষ সর্বশেষ কথা হিসেবে ধরছেন, কারণ বিভ্রান্তিটা মূলত ছড়িয়েছেন বাণিজ্যিক মহল এবং রাজনৈতিক মহলরা। তাদের কথা উড়িয়ে দিয়ে বিজ্ঞানের কথাকে সত্য হিসেবে ধরে নিচ্ছে, কারণ গতকালকেও হুর পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারতের যে দুটি কোভ্যাক্সিন আসছে তাদের পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই। সুতরাং এই দুটির উপর যথেষ্টই ভরসা করা যায় এবং আগামী 13 জানুয়ারির পর থেকে ভারতে আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদানের কাজ শুরু করা হতে পারে বলে সরকারিভাবে জানানো হচ্ছে। জয়দীপ, এবার আপনি বার্ড ফ্লু নিয়ে একটু জানাবেন। ভারতের 4 রাজ্যে বার্ড ফ্লুর প্রকোপ দেখা দিয়েছে, তো এক্ষেত্রে অন্যান্য রাজ্যেও সতর্কতা বা বিধিনিষেধ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, গতকালকের এই ঘটনা পশ্চিমবঙ্গ সরকার সহ অন্যান্য রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে একটি নির্দেশনামা যেমন এসছে, তেমন স্বাস্থ্য দপ্তর সম্পদ থেকেও একটি সতর্কতা এসছে যে এইভাবে 4টি রাজ্যে রোগ ছড়িয়ে পড়েছে এবং কোথাও যদি পরিযায়ী পাখিদের মৃত্যুর ঘটনা ঘটে বা এই ধরনের যারা পাখি, হাঁস, মুরগি, কাক বা ইত্যাদি কোনো পাখির মৃত্যুর ঘটনা ঘটে, সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্যবস্থা নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে এবং সেই মুহূর্তে এই সমস্ত পাখি, বিশেষ করে মুরগি, হাঁস ইত্যাদি খাওয়ার যে বিক্রি ইত্যাদি যে পদ্ধতি সেটা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত যেটা আসার কথা, মূলত রাজস্থান, কেরালা, হিমাচল এবং মধ্যপ্রদেশের একাংশে এই রোগ সেরকমভাবে ছড়িয়ে পড়লেও কেরল সরকার সম্পূর্ণভাবে সে রাজ্যে মুরগি বিক্রি, হাঁস বিক্রি বন্ধ করে দিয়েছে। রাজস্থানেও সেই পথ নিচ্ছে, এমনকি সেখানে ডিম বিক্রিও বন্ধ হয়েছে। তবে অন্যান্য রাজ্যে এখনো সে পরিমাণে প্রকোপ হবে না বলেই সরকার আশা করছে। প্রাথমিকভাবে যে প্রস্তুতি নেওয়ার কথা সেটা কিন্তু সরকারিভাবে বলে দেওয়া হয়েছে এবং সতর্কতা জারি আছে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। একদিনে 13,000-এর বেশি মৃত্যু নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 18,77,000। নতুন আরও প্রায় 7 লাখ শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 8,68,00,000-এর বেশি। পরিস্থিতি অবনতি হওয়ায় নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এদিকে যুক্তরাজ্যে 24 ঘন্টায় দৈনিক শনাক্তের রেকর্ড হয়েছে। কয়েকদিন কম থাকার পর আবারও ঊর্ধ্বমুখী বিশ্বে করোনায় প্রাণহানি। সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় বিশ্বের মোট প্রাণহানির প্রায় 1/3 হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রাণ গেছে 3,500 মানুষের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু 3,65,000। 2,25,000 রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 2,15,00,000 ছাড়িয়েছে। ক্যালিফোর্নিয়ায় রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোকে করোনা ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা গুরুত্বের ভিত্তিতে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
এদিকে নতুন ধরনের করোনার কেন্দ্রবিন্দু যুক্তরাজ্যে লকডাউন জারির পরও নিয়ন্ত্রণে আসছে না করোনা পরিস্থিতি। দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে 60,000-এর বেশি, যা যুক্তরাজ্যে এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এছাড়াও দেশটিতে 24 ঘন্টায় মারা গেছে 830 জন, যা দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর পর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এদিকে রোগীর সংখ্যা বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতালগুলো। ব্রাজিলে মঙ্গলবার প্রাণ গেছে প্রায় 1200 মানুষের, নতুন শনাক্ত 57,000-এর বেশি। দেশটির অ্যামাজোনিয়ান সিটিতে সংক্রমণ বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অন্যদিকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকায় আবারও কলম্বিয়ার রাজধানী বোগোতার 3 জেলায় লকডাউন জারি করেছে স্থানীয় সরকার। পরিস্থিতির কোনো পরিবর্তন নেই ইউরোপে। মঙ্গলবার ইতালিতে 649, জার্মানিতে 528 ও রাশিয়ায় 518 জনের মৃত্যু হয়েছে। জার্মানিতে জানুয়ারির শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। ভারতে মঙ্গলবার 265 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত প্রায় 18,000। জাপানে পরিস্থিতির অবনতি হওয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। এদিকে ভাইরাস মোকাবেলায় আরও কার্যকরী পদক্ষেপ হিসেবে সব দেশের প্রতি করোনার নমুনা পরীক্ষা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও করোনার নতুন ধরন থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের বিরুদ্ধে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসুস। দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং। ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, চীনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এই মিশনে ডব্লিউএইচও এবং আন্তর্জাতিক দলের অগ্রাধিকার বলেও জানান তিনি। গত ডিসেম্বরে ডব্লিউএইচও জানায়, করোনার উৎস তদন্তের জন্য 2021 সালে চীনের উহান শহরে যাবে আন্তর্জাতিক বিজ্ঞানীদের 10 জনের একটি দল। এই উদ্যোগে স্বাগত জানিয়েছিল বেইজিং। বেশ কয়েক মাস ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানীদের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলকে উহানে পাঠানোর চেষ্টা চালিয়ে আসছে ডব্লিউএইচও। এ নিয়ে গত বছরের জুলাই থেকে চীনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে তারা। 2019 সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে মহামারী আকারে এই সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। সরকারের টানা এক যুগের কূটনৈতিক সাফল্য নজর কেড়েছে গোটা বিশ্বের। কোনো তিক্ততা ছাড়াই ভারত ও মিয়ানমারের সঙ্গে মামলায় সমুদ্রসীমা জয়, সমঝোতার মাধ্যমে ছিটমহল বিনিময় ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অগ্রণী ভূমিকা কূটনৈতিক পরিপক্কতার অনন্য দৃষ্টান্ত বলছেন বিশ্লেষকেরা। সরকার পরিচালনায় 12 বছরে আওয়ামী লীগ। 2009 সালের 6 জানুয়ারি সরকার গঠন করে টানা 3 মেয়াদে রাষ্ট্র পরিচালনায় দলটি। সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে 2012 সালে মিয়ানমার, 2014-তে ভারতের সঙ্গে সমুদ্র সীমা বিবাদের হয়েছে শান্তিপূর্ণ মীমাংসা। ঢাকা দিল্লির মধ্যে 162টি ছিটমহল বিনিময়। 2015 সালের জুলাইয়ে ঐতিহাসিক এ ঘটনার মধ্য দিয়ে ইতি টানা হয় দুদেশের মধ্যে 41 বছরে ঝুলে থাকা অমীমাংসিত ইস্যুটির। সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। বঙ্গবন্ধুর দেখানো এই পররাষ্ট্র নীতির পথে হেঁটেই অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিবেশী দেশের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করা সম্ভব হয়েছে বলে মনে করে সরকার। দুনিয়ার প্রায় দেশে বর্ডার ঠিক করতে গেলে যুদ্ধ হয়, অনেক সময় সমুদ্রের সময় যুদ্ধ হয়। আমরা যুদ্ধবিহীন অনলি কান্ট্রি, মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যুদ্ধ না করে আমরা সমস্যার সমাধান করেছি বড় প্রতিবেশীর সাথে। ইটস দ্য হাইট অফ ম্যাচুরিটি অফ ডিপ্লোমেসি। সুতরাং এই যে বাকি ছোটোখাটো সমস্যা, এগুলো দূর হয়ে যাবে। ইট ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। বিশ্লেষকরাও বলেছেন, সরকারের ধারাবাহিকতা ও অপরিবর্তিত কূটনৈতিক আদর্শের কারণেই এসেছে সাফল্য। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব নেতাদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি হয়ে ওঠে উন্নয়নের রোল মডেল। দারিদ্র্য দুর্নীতিতে চ্যাম্পিয়নের অপবাদ খুঁটিয়ে পেয়েছে অর্থনৈতিক স্বাবলম্বী রাষ্ট্রের পরিচয়। আসলে খুব বন্ধুত্বপূর্ণ দুটো সরকার থাকার কারণে এটা সহজ হয়েছে। একটি ক্ষেত্রে আমাদের গুরুত্ব বেড়েছে অবশ্যই, সেটা হলো যে আমাদের অর্থনীতির আকার যেহেতু আগের চেয়ে অনেক বেড়েছে গত 12 বছরে। এটা গত 20 বছর যাবতে আমাদের তো
ভালো রেট অফ গ্রোথ বহাল আছে। এই কারণেই হয়েছে। কাজেই সেই হিসাবে আমি বলবো যে আমাদের গুরুত্ব বেড়েছে ভূ অর্থনৈতিক ক্ষেত্রে খানিকটা। উন্নয়নের ব্যাপার হয়, এটা যদিও একটা ধারাবাহিকতা ছিল, কোনো সন্দেহ নেই, তবে ধারাবাহিকতাটা সামলে রাখা বা ওটাকে টিকিয়ে রাখা, সেই বিষয় যদি বলা হয় তাহলে 10 বছরে সেই জায়গায় যথেষ্ট আমার মনে হয় টিকিয়ে রাখার বিষয়টাকে আরো শক্তিশালী হয়েছে। এছাড়া করোনা মহামারীর সময় অর্থনৈতিক কূটনীতিতেও বিচক্ষণতার পরিচয় দিয়েছে সরকার। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের কর্তৃত্ব ধরে রাখা দৌড়ে জর্জিয়ার 2 আসনের একটিতে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী রাফেল ওয়ার্নক। এরই সাথে রিপাবলিকান সিনেটর কেলি লোফলারকে হারিয়ে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর নির্বাচিত হলেন ওয়ার্নক। এই ফলাফলের সাথে সিনেটের 100 আসনের মধ্যে 49টির দখল নিয়ে নিয়ন্ত্রণ ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ডেমোক্র্যাটরা। এখন বাকি আসনটিতে জয় পেলেই কংগ্রেসের উচ্চকক্ষের কর্তৃত্ব পেয়ে যাবে জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টি। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার জর্জিয়া অঙ্গরাজ্যের অমীমাংসিত ফলাফলের 2 আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। মূলত এই 2টি আসনে জয় পরাজয়ের উপরই নির্ভর করছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দখলদারিত্ব। ডেমোক্র্যাটরা 2 আসনেই জিতলে উভয় দলের আসন সংখ্যা সমান হবে। সেক্ষেত্রে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট নির্ধারণ করবে কারা নেবে উচ্চকক্ষ সিনেটের কর্তৃত্ব। পূর্ব পশ্চিম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। শিগগিরই নিজস্ব করোনা টিকা রপ্তানি শুরু করবে ভারত। সাশ্রয়ী মূল্যে বিক্রি হবে কোভ্যাক্স। বিশ্বে করোনায় একদিনে আবারও 13,000 প্রাণহানি, শনাক্ত 6,70,000-এর বেশি। সরকারের কূটনৈতিক সাফল্য নজর কেড়েছে বিশ্বে। গুরুত্বপূর্ণ ইস্যুতে আছে অনন্য ভূমিকা। এ ছিল আজকের পূর্ব পশ্চিমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।